আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক বিশ্বের সবশেষ আলোচিত ঘটনাবলী নিয়ে বায়ান্ন টিভির নিয়মিত আয়োজন বায়ান্ন ওয়ার্ল্ডে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সবশেষ আপডেটগুলো। নতুন বছরের প্রথম দিনেই পাকিস্তানের হামলায় ভারতীয় সেনা নিহত। সামরিকভাবে পাকিস্তানকে হারাতে পারবে না ভারত, বলছেন ভারতের সামরিক বিশেষজ্ঞ সাবেক পুলিশ অফিসার এনসি আস্থানা। এ নিয়ে থাকছে একটি বিশেষ রিপোর্ট। ট্রাম্পকে হত্যার হুমকি নিয়ে যা বলল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং আরব আমিরাতে বেড়াতে গিয়ে হোটেলের জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখার একটি পোস্টে পাকিস্তানের সেনা সদস্যদের গোলাবর্ষণে ভারতের এক সেনা নিহত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে স্থানীয় সময় শুক্রবার বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত নওশেরা সেক্টরে গুলিবর্ষণ করা হয় বলে জানানো হয়েছে। ভারতীয় বাহিনী পাল্টা গোলাবর্ষণের জবাব দিয়েছে বলেও দাবি করেছে দিল্লি। সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। 2003 সালে নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি কার্যকরে সম্মত হয় দুই দেশ। আনুষ্ঠানিকভাবে তা বহাল থাকলেও প্রায় লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। 2014 সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সরকার গঠনের পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। শুক্রবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আজ 3:30 নাগাদ পাকিস্তান সেনাবাহিনী বিনা উস্কানিতে নওশেরা সেক্টরে ছোট অস্ত্রের গুলি ও তীব্র গোলাবর্ষণ শুরু করে। ভারতীয় বাহিনী যথাযথ জবাব দিয়েছে বলেও দাবি করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গোলাবর্ষণের ঘটনায় নায়েব সুবেদার রবীন্দর গুরুতর আহত হয়ে পরে মারা যান। ভারতীয় কর্মকর্তার দাবি, গত 18 বছরে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় 5100 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গড়ে প্রতিদিন 14 বার করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের। এসব ঘটনায় 24 জন নিরাপত্তা কর্মকর্তা সহ 36 জন নিহত হয়েছে। অন্যদিকে সামরিক ও কৌশলগত উদ্দেশ্য সম্পর্কে ভারতের কোনো স্পষ্টতা নেই এবং প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীন কাউকেই যুদ্ধে হারানোর ক্ষমতা তাদের নেই। সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড কনভেনশনাল আর্মস রেস স্পেক্টার অফ নিউক্লিয়ার ওয়ার বইয়ে এই কথা বলেছেন ভারতের সাবেক পুলিশ অফিসার এনসি আস্থানা। তিনি একজন সামরিক বিশেষজ্ঞ হিসেবেও প্রশংসিত হয়েছেন। মঙ্গলবার প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার এনসি আস্থানার লেখা বইটির একটি পর্যালোচনা প্রকাশ করেছে। বইটিকে উদ্ধৃত করে তারা বলেছে, সামরিকবাদী কর্মকর্তা এবং মিডিয়ায় প্রকাশিত তথ্যের মধ্যে বিশাল অমিল রয়েছে। বাস্তবতা হল, ভারত দেশ দুটির কোনোটিকেই সামরিকভাবে পরাস্ত করতে পারে না। পর্যালোচক জনপ্রিয় কারেন্ট অ্যাফেয়ার্স পোর্টালের সম্পাদক সিদ্ধার্থ ভারদারাজন আস্থানাকে উদ্ধৃত করে বলেন যে, ব্যয়বহুল অস্ত্র আমদানিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার পরিবর্তে ভারতকে পাকিস্তান ও চীনের হুমকি মোকাবেলায় কূটনীতি আলোচনা সহ বেসামরিক পদক্ষেপের মাধ্যমে সমাধান খুঁজে বের করা উচিত, কারণ দেশ দুটি প্রতিনিয়ত নিজেদেরকে শক্তিশালী করে তুলছে। আস্থানার কলামগুলো স্কলারশিপের জন্য ব্যাপকভাবে পড়া হয়। চাকরিরত অবস্থায় তিনি প্রায় 48টি বই রচনা করেছেন। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানের তীব্র সমালোচক হিসেবে তার পরিচিতি রয়েছে। ভারদারাজন বলেন, আস্থানা তার বইয়ে ভারতের রাজনীতিকে যুদ্ধ প্ররোচনা বলে অভিহিত করেছেন। তার মতে, গত 6 বছর ধরে ভারতের জনসাধারণ রাজনীতিবিদদের এই সংক্রান্ত বক্তৃতা গ্রাস করেছে। ভারতীয় এমন বিভ্রান্তির মধ্যে পড়েছেন যে ভারত যেন জাদু বলে অদম্য হয়ে উঠেছে। কিভাবে বিপুল সংখ্যক ভারতীয় যুদ্ধের জন্য উত্তেজিত হয়ে পড়ছে সেই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। বিষয়টি আরও হাওয়া পেয়েছে ভারত নিরলসভাবে অস্ত্র আমদানি করে চালায়। 2014 সাল থেকে পরবর্তী 5 বছরে ভারত অস্ত্র আমদানিতে যে ব্যয় করেছে তার চিত্র তুলে ধরে আস্থানা বলেছেন, এবং ড্যাসল্ট এভিয়েশন থেকে কেনা 36টি রাফাল জেটের অঘোষিত ব্যয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়নি। তারপরেও ভারত আগামী দশকে $130 বিলিয়ন অস্ত্র আমদানির পরিকল্পনা করেছে। আস্থানা বলেন, প্রথম রাফালাদের আগমনের পর থেকেই গণমাধ্যম এটিকে জনগণের কাছে বড় জয় হিসেবে তুলে ধরেছে, যা ভারতের শত্রুদের ধুলোয় মিশিয়ে দেবে। তবে এটি প্রকৃত সত্য থেকে অনেক দূরে। আস্থানা যুক্তি তুলে ধরেন যে, প্রচলিত অস্ত্রের উন্মুক্ত আমদানি কখনোই পাকিস্তান বা চীন দ্বারা সৃষ্ট সামরিক সমস্যার স্থায়ী সমাধানের গ্যারান্টি দিতে পারে না, কারণ উভয় দেশই পারমাণবিক অস্ত্রে বলীয়ান এবং যুদ্ধক্ষেত্রে একেবারে পরাজিত হতে পারে না। আস্থানা বিশ্বাস করেন যে নির্বাচনী সুবিধার জন্য ভারতীয় নেতারা পাকিস্তানের সাথে শত্রুতা কাজে লাগানোর চেষ্টা করেন।
যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তান যে মুহূর্তে মনে করবে যে তারা যুদ্ধে হারতে চলেছে তৎক্ষণাৎ পরমাণু অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতে হবে। এটি 1971 নয়, 2002 সালে পাকিস্তানের কৌশলগত কমান্ডের প্রধান জেনারেল খালিদ কিদওয়াই ইতালীয় অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার এক প্রতিনিধিকে দেশের লাল রেখার বিষয়ে কি বলেছিলেন তা মনে করুন। ওয়ার রিভিউয়ে বলা হয়, জেনারেল কিদওয়াইকে বলেছিলেন যে যদি রাষ্ট্র হিসেবে পাকিস্তানের অস্তিত্বই ঝুঁকিতে থাকে তবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। আস্তানা জেনারেল কিদওয়াইয়ের লাল রেখার সংক্ষিপ্তসার এইভাবে জানিয়েছে, পারমাণবিক অস্ত্র কেবলমাত্র ভারতবর্ষের দিকে তাক করা। যদি ডিটারেন্স ব্যর্থ হয় তবে সেগুলি ব্যবহার করা হবে। যদি ভারত পাকিস্তান আক্রমণ করে এবং তার ভূখণ্ডের একটি বৃহৎ অংশ জয় করে নেয়, ভারত তার স্থল বা বিমান বাহিনীর সামরিক প্রান্তিকতায়ের একটি বড় অংশকে ধ্বংস করে দেয়, ভারত পাকিস্তানের অর্থনৈতিক শ্বাসরোধে এগিয়ে যায়, ভারত পাকিস্তানকে রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয় বা পাকিস্তানে একটি বৃহৎ আকারের অভ্যন্তরীণ বিপর্যয় সৃষ্টি করে, তাহলে সেগুলো ভারতের বিপক্ষে ব্যবহার করা হবে। এবারে ইরান প্রসঙ্গ। ইরান বলেছে বিদেশি সামরিক ও রাজনৈতিক নেতাদের কাপুরুষোচিতভাবে হত্যা করা আমেরিকা ও ইসরায়েলের নিজস্ব কর্ম। ওয়াশিংটন ও তেল আবিব এই কাজকে যেভাবে শিল্পে পরিণত করেছে অন্য কোনো দেশের পক্ষে তা সম্ভব হয়নি। মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমস বৃহস্পতিবার দাবি করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার হুমকি দিয়েছেন। পত্রিকাটি এমন সময় এই দাবি করে যখন প্রেসিডেন্ট রুহানি বৃহস্পতিবারই এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সাবেক শাসক সাদ্দামের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, সাদ্দাম ইরানের বিরুদ্ধে 8 বছরের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং পরে তার সরকারের পতন হয়। অন্যদিকে ট্রাম্প গত 3 বছর ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়েছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার প্রশাসনেরও পতন ঘটতে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ট্রাম্প যেসব অপরাধ ও জুলুম করেছেন তার ফলে ইতিহাসে তার নাম অপমানিত ও লাঞ্ছিতদের সারিতে স্থান পাবে। প্রেসিডেন্ট রুহানি এই বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের জন্য ওয়াশিংটন টাইমসের কঠোর সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এক টুইটার বার্তায় বলেছেন, বিদেশি নেতাদের কাপুরুষোচিতভাবে হত্যা করা মার্কিন ইসরায়েলি বাণিজ্য, ইরানি নয়। তিনি আরও বলেন, সাংবাদিকতার নীতি নৈতিকতার প্রশ্নে ওয়াশিংটন টাইমসের এর চেয়ে বেশি পরিপক্কতা প্রদর্শন করা উচিত ছিল, কিন্তু বানোয়াট খবর প্রকাশ করা পত্রিকাটির অভ্যাসে পরিণত হয়েছে এবং এটি এর আগেও ইরান সম্পর্কে ভুয়া খবর প্রকাশ করেছে। সবশেষ জানিয়ে দিচ্ছি ইসরায়েল আমিরাত প্রসঙ্গ। আরব আমিরাতে বেড়াতে আসা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পর্যটকরা হোটেল থেকে সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে। হোটেলে রাখা লাইট, তোয়ালে, এমনকি দেয়ালে টানানো দামি পেইন্টিংও চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। 1 মাস আগে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় আরব আমিরাত। স্বীকৃতির পর থেকে দুই দেশের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল এবং পর্যটকদের ভ্রমণ শুরু হয়েছে। এর মধ্যেই আমিরাতের একটি বিলাসবহুল হোটেলে চুরির অভিযোগ করেছে ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে। ইসরায়েলের ইয়েদিয়ত আহরোনট পত্রিকাও এ নিয়ে গত মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে। এক ব্যবসায়ীর বরাত দিয়ে পত্রিকাটি প্রতিবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কাজে আমিরাতে বসবাস করছেন। সম্প্রতি হোটেলের লবিতে গিয়ে ভয়াবহ একটি ঘটনার সাক্ষী হলেন। সেখানে তিনি দেখলেন চেক আউটের সময় ইসরায়েলি পর্যটকের ব্যাগ থেকে একে একে হোটেলে চুরি যাওয়া সব জিনিসপত্র বের করা হচ্ছে। হোটেলটির ম্যানেজার জানিয়েছেন, হাজার হাজার পর্যটক আসেন তার হোটেলে। মাঝে মাঝে 2-1 ঝামেলা করলেও সম্প্রতি ইসরায়েলি পর্যটকদের আচরণ দেখে তিনি বিস্মিত। ম্যানেজার বলেন, তাদের ব্যাগ থেকে হোটেলের ইস্ত্রি, তোয়ালে পর্যন্ত পাওয়া গেছে। আমরা যখন পুলিশ ডাকতে যাচ্ছি তখন তারা ক্ষমা চেয়ে এসব চুরি করা সামগ্রী ফেরত দিয়েছেন।